দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবিতে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল, সমর্থন ক্লাব কর্তাদের। ক্রিকেটারদের পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের তারিখ জানা যাবে সিলেটের বোর্ড সভায়। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। কাল অনুশীলনে নামবে ডাচরা। দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিকেলে। অবশেষে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে কিউবা মিচেল। অনুশীলনে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস ফুটবলার। দলের শক্তিমত্তা বাড়াতে টিটুর সঙ্গে সমন্বয় কাবরেরার। এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে নামা নিয়ে সংশয়। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে ইন্টার মায়ামি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। পরিচালক নয়, ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়েই আসতে চান তামিম ইকবাল। ঢাকা ক্লাব কর্তাদের বড় অংশের সমর্থনও পাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। বিসিবি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে 1 সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে হতে পারে বিসিবি নির্বাচন। হোম অফ ক্রিকেটে কান পাতলে এখন একটাই আলোচনা, কবে হচ্ছে বিসিবি নির্বাচন। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদই হতে পারে ভোটের হিসেব নিকেশ। 1 সেপ্টেম্বর সিলেটে হবে পরবর্তী বোর্ড সভা। সেখানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরেই হবে তফসিল ঘোষণা। নির্বাচন ঘিরে চলছে ভোটের হিসেব। বিসিবি সভাপতি নির্বাচনে বড় ভূমিকা ঢাকার 76 ক্লাব কাউন্সিলরের। তাদের ভোটে আসবেন 12 জন পরিচালক, আর এরাই মূলত নির্ধারণ করবেন কে হবেন পরবর্তী সভাপতি। এই চেয়ারে চোখ রাখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বসুন্ধরা গ্রুপের আওতাধীন 18 ক্লাব সহ এই ক্রিকেটারকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠকদের বড় একটা অংশ। এরই মধ্যে কাউন্সিলর পদ থাকা তামিমের জন্য পরিচালক হওয়ার রাস্তাটাও পরিষ্কার। বাকি থাকে সভাপতি পদ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদ কোটা থাকায় পরিচালক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বুলবুলের। তবে শুধু পরিচালক হিসেবে যেহেতু থাকবেন না বর্তমান সভাপতি, তাই পরের নির্বাচনে দাঁড়ানোর আগে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় তিনি। পরিচালকদের সম্মতি সেভাবে না পেলে হয়তো নির্বাচনেই দাঁড়াবেন না বুলবুল। এছাড়াও দৌড়ে আছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ক্লাবপাড়ায় তারও আছে কিছু ভোট। তবে শেষবার যে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন সাবেক এই অধিনায়ক, তাতে সভাপতি পদে সবচেয়ে কম ফেভারিট তকমাটা তারই গায়ে। এত কিছুর পরেও আছে জাতীয় নির্বাচনের সমীকরণ। রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে সভাপতি পদেও প্রভাব পড়তে পারে। একদমই রাজনীতির বাইরের মানুষ বুলবুলের জন্য তখন কঠিন হয়ে যাবে সব পরিস্থিতি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অল্প সময়েই ক্রিকেট আঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। তাকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্বে দেখতে চাইছেন অনেকেই। বুলবুলের বেশ কিছু উদ্যোগকে প্রশংসনীয় বলছেন ইমরুল কায়েস। এদিকে বিসিবি নির্বাচনের সভাপতি পদপ্রার্থী হিসেবে তামিম ইকবালের অংশগ্রহণের গুঞ্জনকেও ইতিবাচকভাবে দেখছেন তার এক সময়কার ওপেনিং পার্টনার ইমরুল। তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডে বেশিরভাগ লোকই আখের গোছাতে যায়। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির চেয়ারে দরকার ভালো মানুষ। করতে যে রসদগুলো লাগে আমার নাই, এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে নানা বিতর্ক সঙ্গী করে বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু অল্প দিনে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্রিকেট আঙ্গনে। যে কোনো উপায়ে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যেরকম আমেজ তৈরি হয়, পৃথিবীর ওয়ার্ল্ড ক্রিকেটে এত আমেজ কোথাও হয় না। সবাই এখানে আসে নিজেদের ফেমটা এবং নিজেদের পজিশনটাকে দেখানোর জন্য। যদি দেশের সত্যিকারের উন্নয়নের জন্য চাই, ক্রিকেট উন্নয়নের জন্য চাই, তাহলে ভালো মানুষকে বসানো উচিত। বুলবুল ভাইয়ের প্ল্যানিং বলেন, বুলবুল ভাইয়ের চিন্তাভাবনা, আমরা এর আগে এরকম কোনো মানুষকে দেখি নাই। বুলবুল ভাই আমার মনে হয় যে নির্বাচন করার মতো মানুষ না।
এখন যদি এনএসসি থেকে ওনাকে সিলেক্ট করে, দেশের ক্রিকেটের জন্য ভালো। 10 থেকে 12টা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ক্রিকেট গ্রো করেছে, ওনার ওই প্রপার প্ল্যানটা আছে, এক্সপিরিয়েন্সও আছে। যদি 4-5 বছর একটা সময় পাই, একটা দেশের ক্রিকেট কালচার উনি তৈরি করে দেবে। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল ভাই বেটার, তাহলে আমরা কেন এটা নিয়ে আমাদের সবার এত প্রবলেম? এটার জন্য যে ন্যাশনাল নির্বাচন বা বিসিবির নির্বাচন হতেই হবে, নট নেসেসারি। আমার কাছে মনে হয় আমরা কিভাবে বুলবুল ভাইকে রাখতে পারি, এটা মেন ইম্পর্টেন্স। ক্রিকেট বোর্ড নির্বাচনের ময়দানে উঠছে তামিম ইকবালের নামও। বিসিবি সভাপতি পদে বুলবুল তামিম, সাবেক এই দুই অধিনায়কের সম্ভাব্য লড়াইয়ের খবর বাড়তি মাত্রা যোগ করছে। তামিমের এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো নাই, মানে সাংগঠনিক দিকে, বাট আপনি যদি তামিমের ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, ওর ইন্টারন্যাশনাল মডার্ন ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যেসব প্ল্যান, ওয়ার্ল্ড ক্রিকেটে ওর গ্রহণযোগ্যতা সব কিছু চিন্তা করেন, অবভিয়াসলি তামিম মোর ক্যাপেবল একজন ক্যান্ডিডেট। যদিও একটা বিষয় নিয়ে সংশয় থেকে যায়, অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচন হলে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বোর্ডকে। তাই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আবার ন্যাশনাল ইলেকশনের পর ক্রিকেট বোর্ড নির্বাচনের পক্ষে। তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনাকেই বেশি যৌক্তিক মনে করছেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের আরও খবর, টি-20 সিরিজে অংশ নিতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সকালে শুরুতে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে অপেক্ষা করেন তারা, পরে দুপুর 1:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সফরকারীরা। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের এই টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। ঝলমলে রুদ্রোজ্জ্বল আবহাওয়া, শুনশান নীরবতা সিলেট বিমানবন্দর এলাকা জুড়ে। অরেঞ্জ আর্মিদের আগমনে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। অবশেষে দুপুর 1:15টায় ঢাকা থেকে ফ্লাইট নামে সিলেটে। দীর্ঘ 11 বছর পর আবারও বাংলাদেশে নেদারল্যান্ডস ক্রিকেট দল। শুরুতে সকালে ঢাকায় পৌঁছায় তারা। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ডোমেস্টিক ফ্লাইটের জন্য। এরপর তারা এসে পৌঁছায় পূর্ণভূমিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশে আসে তারা। সবশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসলো তারা। এদিকে আসন্ন সিরিজের জন্য নিজেদের স্কোয়াডে 3টি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় ডাক পেয়েছেন 17 বছর বয়সী ব্যাটার সেড্রিক ডিল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অনূর্ধ্ব 19 পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণরা। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ মাঠে গড়াবে 30 আগস্ট প্রথম টি-20 দিয়ে। পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। সর্বনিম্ন 150 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকায় টিকিট কিনে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগানের অপরূপ দৃশ্য আর ফ্লাড লাইটের আলোয় পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন মাঠে আসা ক্রিকেট প্রেমীরা। এদিকে সফরকারীদের আগমনের দিন বিশ্রামে কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। এর আগে গতকাল সন্ধ্যায় নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বৃহস্পতিবার নিজেদের প্রথম অনুশীলন সেশনে নামবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। নতুন কমিটি এরই মধ্যে আয়োজন করেছে দাবা টুর্নামেন্ট। পর্যায়ক্রমে জেলা লীগ সহ বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য মাসুদুজ্জামান। নারায়ণগঞ্জের ক্রিকেটার তৈরির পথ সুগম করে জাতীয় স্তরে অবদান রাখতে চান নতুন কমিটির আরেক সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নারায়ণগঞ্জ একটা সময় ছিল দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পাইপলাইন, যেখান থেকে প্রতিটি ইভেন্টে নিয়মিত উঠে আসতো খেলোয়াড়। মুন্না, চুন্নু, এমিলিদের মতো ফুটবলার দাপিয়ে বেরিয়েছেন দেশের ফুটবলে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ শরীফ, রনি তালুকদাররা অবদান রেখেছেন জাতীয় ক্রিকেটে। সেই জেলার ক্রীড়াঙ্গন এখন অনেকটাই অচল। নতুন অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন, যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন সংগঠক মাসুদুজ্জামান,
বিদ্যুৎ, এমিলিদের মতো সাবেক খেলোয়াড়। দায়িত্ব নিয়েই এরই মধ্যে দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে কমিটি। আরও বেশ কিছু পরিকল্পনা আছে জেলা ক্রীড়া সংস্থার। এই সপ্তাহেই আমাদের দাবার একটা বড় টুর্নামেন্ট কিন্তু হয়ে গেল। গতকাল আমরা এটা চ্যাম্পিয়ন নতুন অ্যাডক কমিটির আন্ডারে এই প্রথম শুরু দাবা দিয়ে মাস্টার প্ল্যান নিয়ে এগোনোর চেষ্টা বা প্রস্তাব আমি করেছি। আশা করি অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো। মাঠটা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লিগ শুরু হবে। নারায়ণগঞ্জে একটা সময় জৌলুস ছিল ক্রিকেটের, অথচ এখন প্রায় বন্ধ সেই পথ, যা ব্যথিত করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে। সম্প্রতি বয়সভিত্তিক স্তরে আলো কেড়েছেন জিসান আলম, মাহফুজুর রাব্বি। আবারও নারায়ণগঞ্জ থেকে নিয়মিত ক্রিকেটার তুলে আনতে পরিশ্রম করে যাচ্ছেন অ্যাডহক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ক্রিকেট বোর্ডের আমাদের পাশে থাকতে হবে, যেমন ক্রিকেট কোচিংটা, আম্পায়ারিং কোচিংটা, কিছু আমাদের পিচের যে ফ্যাসিলিটিসগুলি, এগুলি যদি আমাদের বোর্ড থেকে আমরা পাবো, যেহেতু বুল ভাই আমাদের সাথে খেলছে আমাদের বন্ধুর মতো, আমাদের ভেরি ক্লোজ, উনি আমাদের ক্যাপ্টেন ছিল, সো দ্যাট মানে আমরা অনেক কিছু আদায় করে নিয়ে আসতে পারবো। নারায়ণগঞ্জ হলো ঢাকার সাথে জেলা, এখানে আমরা অনেক কিছু আশা করি ক্রিকেট বোর্ডের থেকে। জান পরাণ দিয়ে চেষ্টা করবো আমি যে নারায়ণগঞ্জের খেলাধুলা সব খেলারই, আমার ক্রিকেটটা প্রথমে আমার ফোকাস থাকবে বেশি, তারপর যত স্পোর্টস আছে সব আমি চিন্তা করবো যে অ্যাডপ কমিটির মাধ্যমে, রেজিস্ট্রারের মাধ্যমে আমরা সব আদায় করে নেওয়ার জন্য সব ফেডারেশন থেকে। আমাদের সময় যে একটা ক্রেজ ছিল ক্রিকেটের, আমরা অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার বা আন্ডার-19 অনেক প্লেয়ার আমরা প্রোভাইড করছি নারায়ণগঞ্জ থেকে, কিন্তু এখন একটা গ্যাপ হয়ে গেছে। এই সাবেক তারকার মতে সবার সহযোগিতা পেলে আবারও দাপট দেখাবে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। সেই লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফুটবলের আরও খবর। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে দলের সঙ্গে যোগ দিলেন কিউবা মিচেল। জাতীয় স্টেডিয়ামে এদিন দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ভিয়েতনাম সফরের আগে দলের সঙ্গে দুদিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবার মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। এদিকে অনূর্ধ্ব-23 দলের শক্তিমত্তা বাড়াতে কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাব্রেরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার জাতীয় স্টেডিয়ামে দেশের ফুটবলের আর এক তারা কিউবা মিচেল। হোটেল থেকে স্টেডিয়াম পুরো সময় জুড়ে হাস্যোজ্জ্বল কিউবার দেখা মিলল। বসুন্ধরা কিংসের ডেরা থেকে অবশেষে এবার অনূর্ধ্ব-23 দলের সঙ্গে এই ফুটবলার। অনূর্ধ্ব-23 দলের বাহরাইন ক্যাম্পে কিউবার যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কিংস কর্তৃপক্ষ। বাহরাইন থেকে দেশে ফেরার পরই দলের অনুশীলনে কিউবা। অনূর্ধ্ব-23 দলের ডিউটিতে প্রথমবার হলেও সতীর্থদের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন এই ফুটবলার, তা বোঝা গেল তার উচ্ছ্বাসেই। Hopefully we get some good training. Can't wait to. So what is your feeling right now? I'm just happy to be with the squad. Really, yeah, can't wait to go to Vietnam and qualify. Your teammates? Yeah, a few, yeah. দেশের ফুটবলের পুনর্জাগরণের অগ্রণী ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। অল্প সময়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা অবাক করেছে সবাইকে। এএফসি কোয়ালিফায়ার্স খেলতে ভিয়েতনাম যাওয়ার আগে দলের সঙ্গে মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবা আন্তর্জাতিক মানের ফুটবলার হওয়ায় তাকে নিয়েও হামজার মতো প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমির খানের। দেখেন, একটা ভালো প্লেয়ার, আপনি যখন হামজার মতন প্লেয়ার যখন এখানে বাংলাদেশে আসছে, সে খেলার জন্য যখন এটা ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে দেশের ফুটবলে, সেটার পাশাপাশি কিউবা মিচেলরা কিন্তু তার ইতেই আদলে খেলতে আসছে এখানে। এবং আমি যা দেখলাম যে সে যখন মাঠে যাচ্ছে বা তার সাথে কলিগরা যখন কথাবার্তা যেটা বলছে, এটা আসলে উজ্জীবিত করে আমাদের প্লেয়ারদেরকে। তারা একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারবে। এদিকে অনূর্ধ্ব-23 দলের অনুশীলন কিংবা হোটেল সবখানেই বিচরণ জাতীয় দলের কোচ হাভিয়ার কাব্রেরার, যা সমালোচনার জন্ম দিলেও তাতে নেতিবাচক কিছুই দেখছেন না ম্যানেজার। দলের সঠিক প্রস্তুতির জন্যই কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কাব্রেরা বলে মন্তব্য করেন আমির খান। যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথে, যাদের কিছুদিন আগেও মানে আলামিন, মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল, তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন, সবাইকে একত্রিত করেই আসলে যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। টোটাল কোচিংয়ের ব্যাপারটা টোটালি হেড কোচ সাইফুল বারী টিটু এবং ন্যাশনাল টিমের হেড কোচ
ক্যাবরেরাই বলতে পারবে ওরা কি সমন্বয়টা করছে। আগামী 29 আগস্ট এএফসি বাছাই পর্ব খেলতে ভিয়েতনাম যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে শেষ হওয়া অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে 52 ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেপ্টেম্বরের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডের কাছে গেট মানি অর্থাৎ টিকিট বিক্রির 15% এবং প্রচার সত্ত্বের 10% অর্থ এখনও পাওনা। দুই সংস্থাকে এ নিয়ে একাধিকবার চিঠি দিয়েও পাওনা আদায় না হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করেছে। 4 মাস পেরিয়ে গেলেও বিসিবি থেকে কোনো উত্তর পায়নি এনএসসি। 4 ও 10 জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল ভুটান এবং সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলে। 2 ম্যাচেই টিকিট থেকে ভালো অঙ্ক আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2 মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এনএসসিকে গেট মানি ও প্রচার সত্ত্ব কোনোটাই দেয়নি। এছাড়াও অন্যান্য ফেডারেশনগুলোকেও দ্রুত অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছর সেপ্টেম্বরের মধ্যে বিগত অর্থ বছরের অডিট প্রতিবেদন আয় ব্যয়ের হিসাবটা জাতীয় ক্রীড়া পরিষদে সকল জাতীয় ক্রীড়া সংস্থা দাখিল করবে। তো ওই আইনের বিষয়টা আমরা জাস্ট মনে করিয়ে দিয়েছি। ফেডারেশনের কোনো ইনকাম জাতীয় ক্রীড়া পরিষদ পায় না। ওই বিষয়টা হচ্ছে এরকম, জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা ব্যবহার করে যদি কোনো জাতীয় ক্রীড়া সংস্থা তাদের আয়ের কোনো উৎস তৈরি করে তখন একটা অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হয়। এই জাতীয় বিষয়গুলি প্রতিষ্ঠিত আছে। লিগস কাপ সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির ইনজুরি। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি, তবে অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট হওয়ার আগেই LA গ্যালাক্সির বিপক্ষে তাকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। এজন্যই ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হচ্ছে মেসির। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি, এটাই একমাত্র সুসংবাদ। তবে এই সংবাদের ভেতরেও আছে অনিশ্চয়তা। মাঠে ফিরতে পারলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে নেই স্পষ্ট কোনো বার্তা। সময় ভালো যাচ্ছে না মেসির, ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। চলতি মৌসুমেই মিস করেছেন 4 ম্যাচ। মেসির মতো অবস্থা না হলেও ইনজুরিতে ছিলেন জর্ডি আলবাও। সুখবর, তাদের দুজনই ফিরেছেন অনুশীলনে। অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলবাটা মোটামুটি নিশ্চিত। জর্ডি আলবা এবং লিওনেল মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে। এখন আমরা দেখব সারাদিন সে কেমন অনুভব করে। আগামীকাল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব পরের ম্যাচে সে খেলতে পারবে কিনা। তবে তাদের যে আমরা অনুশীলনে পেয়েছি এটাই অনেক বড় বিষয়। আমরা আশা করছি সে দলে থাকবে। তার আসলে যে ধরনের ইনজুরি হয়েছে এটা পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই। এটাই হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া। এই মুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার ইন্টার মায়ামি কোচিং স্টাফ। অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট না হওয়ার পরও LA গ্যালাক্সির বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছিল। এজন্য কাঠগড়ায় তোলা হচ্ছে হেড কোচ হাভিয়ের মাসচেরানোকে। যদিও সিদ্ধান্তটা একক ছিল না বলেই জানিয়েছেন ইন্টার মায়ামি সহকারী কোচ। যে কোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করেই নেই। বিষয়টা এমন না যে হাবি একা এই সিদ্ধান্ত নিয়েছে। বাইরে থেকে দেখে আপনি খুব বেশি বুঝবেন না। মেসিকে খেলানো এটা শুধু কোচিং স্টাফের সিদ্ধান্ত ছিল না। টিম, ডক্টর সবকিছু পর্যবেক্ষণ করেই সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরই তাকে খেলানো হয়েছে। তবে অনেক সময়ই কারণ ছাড়াই কিছু ঘটনা ঘটে যায়। আমরা যেটা করেছি সেটা দলের স্বার্থেই। তারপরও আরো সতর্ক হওয়া উচিত ছিল, কারণ ফুটবলারটা লিওনেল মেসি। অরল্যান্ডো সিটির বিপক্ষে পরিসংখ্যানও খুব একটা সমৃদ্ধ নয় ইন্টার মায়ামির। গেল মৌসুমে ওদের বিপক্ষে হেরেছিল 2টো ম্যাচ। তাই শীর্ষ 4-এর লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে হেরন্স। সেটা আরো বড় করে তুলেছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা। এস এম ইকবাল, সময় সংবাদ।
2026 ফিফা বিশ্বকাপ সামনে রেখে এশিয়া সফরে আসছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে নিজেদের ষষ্ঠ শিরোপা জিততে চায় সেলেসাওরা। সেরা প্রস্তুতির লক্ষ্যে ভিন্ন ভিন্ন ধাঁচের প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি হতে চায় ব্রাজিল। আর এই কারণেই এশিয়া সফরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা, জানিয়েছে সিবিএফ। 10 অক্টোবর সিউলে তাদের প্রতিপক্ষ সাউথ কোরিয়া, 14 অক্টোবর ব্রাজিল খেলবে টোকিওতে জাপানের বিপক্ষে। আগামী বছর 11 জুন থেকে 19 জুলাই বিশ্ব ফুটবলের মহোৎসব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত সমর্থকরাও। 2026 বিশ্বকাপ ব্রাজিলের কাছে একটু আলাদা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল। তবে 2002 সালের পর আর শিরোপা ছুঁয়ে দেখেনি সেলেসাওরা। 2014 সালে নিজেদের মাটিতে ভরাডুবি, এরপর রাশিয়া, কাতার, প্রতিটি আসরেই কোয়ার্টার ফাইনালে ইউরোপ বাধা পাড়ি দিতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের মূল পর্বের টিকিট গত জুনেই নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা। বাছাইয়ের শেষ 2 ম্যাচে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। বিশ্বকাপ সামনে রেখে মহাপরিকল্পনা এঁটেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। গত মে মাসে রিয়াল মাদ্রিদ থেকে কোচ করে আনা হয় কার্লো অ্যানচেলোত্তিকে। দায়িত্ব নিয়ে দলকে গোছানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ইতালিয়ান। এরই মধ্যে সেপ্টেম্বরে 2 ম্যাচের জন্য দলও ঘোষণা করেছেন কোচ। ইনজুরিতে পড়ে এবারও দলে জায়গা হয়নি নেইমারের। রিচার্লিসন, ভিনি, রদ্রিগোদেরও রাখেননি কোচ। বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে শেষ 2 ম্যাচের পর অক্টোবরে এশিয়া সফরে আসবে ব্রাজিল। এরপর আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে বিশ্বকাপের আগ পর্যন্ত প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে সেলেসাওদের। দক্ষিণ কোরিয়া ও জাপানের পর নভেম্বরে আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে খেলার পরিকল্পনা রয়েছে আমাদের। এরপর আগামী বছর মার্চ ও জুনে যুক্তরাষ্ট্রে 2026 বিশ্বকাপ শুরুর আগে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে চাই আমরা। ভিন্ন ভিন্ন মহাদেশের আলাদা দলের সঙ্গে খেলার কারণে ফুটবলাররা বিশ্বকাপের আগে সব দলের বিপক্ষে খেলার চাপ সম্পর্কে অভ্যস্ত হয়ে উঠবে। এটা আমাদের সেরা প্রস্তুতিতে কাজে আসবে। এই ম্যাচগুলোর মাধ্যমে দল সম্পর্কে আরো ভালো ধারণা নেওয়া সম্ভব হবে বলে মনে করেন ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি। যত বেশি আলাদা প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলা হবে, দল ততই পরিণত হবে। আমি ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করতে চাই। এই ম্যাচগুলো খেলতে পারলে দলের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া সহজ হবে। অ্যানচেলোত্তির ওপর পুরো আস্থা ফেডারেশনের। এখন দেখার পালা তার হাত ধরে সোনালী সময় ফেরাতে পারে কিনা ব্রাজিল। পারভিন আক্তার, সময় সংবাদ। 1 বছরের মধ্যে পাকিস্তানের ক্রিকেট বদলে দেওয়ার আশ্বাস মহসেন নাকভির। লাহোরের এক জরুরি বৈঠক শেষে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে বোর্ড। বারবার কোচ পরিবর্তন নয়, নির্বাচক ও দলের অধিনায়ককে দেওয়া হবে দীর্ঘমেয়াদে দায়িত্ব। দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এছাড়া বোর্ড মিটিংয়ে আলোচনা হয় নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমি নিয়ে। নির্মাণ করা হবে হাই পারফরম্যান্স সেন্টারও। 1992 সালে ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ, 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ। একটা সময় বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত এক দল ছিল পাকিস্তান। যদিও এখন চিত্রটা একেবারেই বদলে গেছে। ক্রমশই পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। তবে দোষটা কি কেবল ক্রিকেটারদেরই? এসব নিয়েই দীর্ঘ বৈঠক হয় পিসিবিতে। 2017 সালে সবশেষ আইসিসি ইভেন্ট জিতেছে পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে পায় প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ। এরপর থেকেই ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান হারাতে থাকে পাকিস্তান দল। বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে 7ম, টি-20তে 8ম আর ওয়ানডেতে 5ম স্থানে মিন ইন গ্রিন। দীর্ঘদিন ধরেই নেই কোনো বড় টুর্নামেন্টের সাফল্য। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ব্যাটারদের বাদ দেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরি থেকে, যা নিয়ে সমালোচনা তুঙ্গে। সব বিষয় নিয়ে এমন সমস্যার কারণ খুঁজতে পিসিবির জরুরি বৈঠক হয়েছে লাহোরে। বোর্ড মিটিংয়ে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেটের নানা অসঙ্গতি। বারবার কোচ, অধিনায়ক আর নির্বাচক পরিবর্তন নিয়ে অসন্তুষ্টি। বোর্ড কর্তাদের লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমি বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়েও হয় আলোচনা। এছাড়া বারবার বোর্ড চেয়ারম্যান পরিবর্তন ও পাকিস্তান ক্রিকেটকে পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ। 2021 সাল থেকে 4 বার চেয়ারম্যান বদলেছে পিসিবিতে। দায়িত্ব নিয়ে প্রত্যেকেই এনেছেন পরিবর্তন, চাকরি হারিয়েছেন অনেকে। ফলে বোর্ডে ছিল অস্থিরতা। এবার লাহোরে বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিবর্তে নতুন করে একাডেমি চালুর ঘোষণা দিয়েছে বোর্ড। দীর্ঘমেয়াদী অধিনায়ক, কোচ আর নির্বাচক নিয়োগের প্রস্তাব দিয়েছে বোর্ড কর্তারা। নির্মাণ করা হবে হাই পারফরম্যান্স সেন্টারও। দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও এসেছে সিদ্ধান্ত।
2021 সালে পিসিবি সিদ্ধান্ত নেয় যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে 2 ম্যাচের সিরিজও খেলবে তারা। তবে মহসিন নাকবির বোর্ড মনে করে এতে ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেটের। এবার তাই নিয়মে পরিবর্তন আনছে। এখন থেকে দ্বিপাক্ষিক সিরিজে 3টি করে টেস্ট, ওয়ানডে ও টি20 খেলার পরিকল্পনা বোর্ডের। গণমাধ্যমের খবর, জরুরি বৈঠক শেষে বোর্ডকর্তারা জানায় 1 বছরের মধ্যেই বড় পরিবর্তন দেখা যাবে পাকিস্তান ক্রিকেটে। তাই এখন দেখার অপেক্ষা নতুন পরিকল্পনায় কতটা সফল হয় পিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে এশিয়া কাপে ভারত পাকিস্তান লড়াইয়ে নিজের দেশ নয় টিম ইন্ডিয়াকে ফেভারিট মানছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। যদিও প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের, তবে ম্যাচে ভক্তদের নিয়ে দুশ্চিন্তায় কিংবদন্তি এই ক্রিকেটার। সমর্থকদের বললেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকতে। ক্রিকেটারদের জন্যও দিয়েছেন পরামর্শ। 14 সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ঘনিয়ে আসছে সময়, বাড়ছে উন্মাদনা। নানা আলোচনার পর অবশেষে মাঠে গড়ানোর অপেক্ষায় এশিয়া কাপ। আর আসর শুরুর আগে ভারত পাকিস্তানের কথার লড়াই জমে উঠবে না তা কি করে হয়? সাবেক তারকারা ভক্তদের নিয়েও দিলেন বিশেষ বার্তা। ভারত পাকিস্তান দ্বন্দ্বে অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলই এক গ্রুপে। দুবাইতে হাই ভোল্টেজ ম্যাচ হবে 14 সেপ্টেম্বর। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি দুই দেশের ভক্তরা শুরু করে দিয়েছে নানা জল্পনা কল্পনা। একাদশে কারা থাকবেন বা কারা হবেন উইনার, আলোচনার কেন্দ্রে এসবই। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাম হামলার পর দুদেশের রাজনৈতিক অস্থিরতা আরও প্রকট আকার ধারণ করেছে। সে সংঘাতের পর প্রথমবারের মতো মুখোমুখি হবে ভারত পাকিস্তানের ভক্তরা। নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন অনেকে। যদিও ম্যাচের সমীকরণ সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে রাখবে ভারতকে, কিন্তু ইন্ডিয়া প্রতিপক্ষ মানে পাকিস্তান মরণ কামড় দিতে চাইবে। দেশটির সাবেক তারকা ওয়াসিম আকরামও মনে করেন সেটা। তবে ভক্ত ও ক্রিকেটারদের অনুরোধ করেছেন শৃঙ্খলাবদ্ধ থাকতে। আমি নিশ্চিত আগেরগুলোর মতো এই ম্যাচটাও অনেক রোমাঞ্চকর হবে। তবে আশা করব দুদলের ক্রিকেটার ও ভক্তরা শৃঙ্খলা বজায় রাখবেন, কেউ তাদের সীমা লঙ্ঘন করবেন না। যদি ভারতীয়রা দেশপ্রেমিক হয়ে থাকে এবং জিততে চায়, পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সাম্প্রতিক সময় ভারত ভালো ছন্দে আছে। তারা ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করবে, কিন্তু ওই দিনের চাপ যারা সামাল দিতে পারবে তারাই জয় পাবে। এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট 16 বার, যেখানে 9 জয় টিম ইন্ডিয়ার আর 6টি মেন ইন গ্রিনের। প্রতি ম্যাচে গ্যালারি ছিল পরিপূর্ণ। বিশ্বকাপের মঞ্চেও দেখা যায় একই চিত্র। আগে দু দলের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আগ্রহ থাকতো চরমে, কিন্তু লম্বা সময় কোনো সিরিজ খেলছে না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সংঘাতের পর সিরিজ খেলা নিষিদ্ধ করেছে দুদেশের সরকার। তবে ক্রিকেট ভক্তদের জন্য সরকারকে নিজেদের অবস্থান থেকে সরে আসার আহ্বান পাকিস্তানের সাবেক অধিনায়কের। আমার খুব ইচ্ছা ভারত পাকিস্তান যেন আবার টেস্ট সিরিজ খেলে। লম্বা সময় হয়ে গেছে। যদি হয়, এটা দুদেশের ভক্তদের কাছে ঐতিহাসিক মুহূর্ত হবে। সবশেষ 2013 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত পাকিস্তান। তামিম হোসেন, সময় সংবাদ। অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য আইপিএলকে বিদায় জানালেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এই অলরাউন্ডার। সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন অশ্বিন, যদিও মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়মটা বড়ই অদ্ভুত। দেশটার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া লিগ খেলা কোনো ক্রিকেটারই অনুমতি পান না অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টি20 লিগ খেলার। খেলতে হলে অবসর নিতে হবে ভারতীয় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট থেকে। আর এই নিয়মের গ্যারাকলে বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল ও এসপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে এসে দীনেশ কার্তিক, আম্বাতি রাইডু, শিখর ধাওয়ান, রবিন উথাপা, যুবরাজ সিং ও ইউসুফ পাঠানরা ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে খেলেছেন দেশের বাইরের লিগ। এবার সেই পথে হাঁটলেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্র অশ্বিন। গেল ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে টেস্টকে বিদায় জানানোর পাশাপাশি মেন ইন ব্লুদের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন এই স্পিনার। তবে চালিয়ে যান ঘরোয়া ক্রিকেট। গেল মৌসুমে 9,75,00,000 রুপিতে অশ্বিনকে দলে টানে চেন্নাই সুপার কিংস। তবে দলটির হয়ে হতাশার একটি মৌসুম পার করেন এই স্পিনার। 9 ম্যাচে পেয়েছেন 7 উইকেট, ছিলেন খরুচেও। 187 উইকেট নিয়ে আইপিএল এর পঞ্চম সফল বোলার অশ্বিন। নিজ শহর চেন্নাই সুপার কিংসের হয়ে 8 মৌসুম খেলার পাশাপাশি জিতেছেন 2টি শিরোপা। এছাড়া খেলেছেন পাঞ্জাব, দিল্লি, পুনে ও রাজস্থানের হয়ে। দীর্ঘ এই পথ চলার ইতি টানতে যাচ্ছেন অশ্বিন। দেশের বাইরের লিগ খেলতে আইপিএল থেকে অবসর নিয়েছেন এই অফ স্পিনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক এই বোলার।
প্রতিটা শেষ মানেই নতুন শুরু। আইপিএল এর ক্রিকেটার হিসেবে এখানেই ক্যারিয়ারের পরিসমাপ্তি টানছি, তবে অন্য লিগের খেলোয়াড় হিসেবে আজ থেকেই আমার পথ চলা শুরু। আইপিএল ও বিসিসিআইকে কৃতজ্ঞতা জানাতে চাই, লম্বা সময় ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে। সামনের যাত্রার জন্য মুখিয়ে আছি। সবশেষ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছেন অশ্বিন, হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তবে এখন ভারতীয় ক্রিকেটকে বিদায় জানানোয় চাইলেই খেলতে পারবেন বিগ ব্যাশ, সিপিএল, আইএল টি20 ও মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্ট। খেলতে পারবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সদর উপজেলা। তারা 4-2 গোলে সিরাজদিখান উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। এই টুর্নামেন্টে জেলার 6টি উপজেলা ও 2টি পৌরসভা মিলিয়ে মোট 8টি দল অংশ নিচ্ছে। জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। চমৎকার আয়োজনে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। 9 দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 3 সেপ্টেম্বর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবিতে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল, সমর্থন ক্লাব কর্তাদের। ক্রিকেটারদের পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের তারিখ জানা যাবে সিলেটের বোর্ড সভায়। 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বৃহস্পতিবার অনুশীলনে নামবে ডাচরা। 2 দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিকেলে। এবং অবশেষে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে কিউবা মিচেল। অনুশীলনে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস ফুটবলার। দলের শক্তিমত্তা বাড়াতে টিটুর সঙ্গে সমন্বয় কাবরেরার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।